এই ৩-৪ টা তথ্য আপনি আবার একটু যদি বলেন, স্পেশালি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, প্রেসিডেন্ট, ১ম রাষ্ট্রপতি আরো কি বলেছেন? এই তথ্যগুলো একটু বলবেন। জি। প্রথম কথা হলো যে আপনার আমাদেরও অনেকেই বলে, যে কারণে বলছি যে আমরা কেউ ইতিহাস বিকৃত করি, কেউ ইতিহাস আড়াল করি। তো আপনার প্রথম হইলো যে মুজিবনগর সরকারকে অস্থায়ী সরকার বলা হয়। এটা বাংলাদেশের প্রথম সরকার, এটা অস্থায়ী সরকার, তাহলে মুক্তিযুদ্ধই অস্থায়ী হয়ে যায়। তাহলে তো মুক্তিযুদ্ধই আপনার অস্থায়ী হয়ে যায়। এক। ২ নম্বর হলো আমাদের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল যে রাষ্ট্রপতি যদি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হন কোনো কারণে, তাহলে রাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে উপরাষ্ট্রপতি দায়িত্ব পালন করবে। সেই হিসাবে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল এবং রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাতে। আর জেনারেল উসমানী আপনার মন্ত্রী পদমর্যাদায় সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন না। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এটাই হলো আপনার প্রকৃত ইতিহাস। তো এই সরকারটা আপনার যেভাবে গঠিত হওয়ার পরে, এবং এরা প্রত্যেকেই আপনার বয়সের দিক দিয়ে আপনার কাছাকাছি ছিল, এবং এরা ভারত সহ আন্তর্জাতিক বিশ্বের সাথে যোগাযোগ করা, শরণার্থীদের আপনার যতটুকু সম্ভব শরণার্থীদের স্বাস্থ্য, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করা, খাদ্য, তারপরে আপনার মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, অস্ত্রের ব্যবস্থা করা, এবং আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীকে মোকাবেলা করতে হলে আধুনিক অস্ত্রের প্রয়োজন ছিল। সেই আধুনিক অস্ত্রগুলি আপনার জোগাড় করা। তারপর সবচাইতে অন্যতম একটা দায়িত্ব, আমাদের যে সেক্টর কমান্ডাররা ছিলেন, তাদের বেতনের ব্যবস্থাও কিন্তু আপনার এই আপনার মুজিবনগর সরকার আপনার করছে। যেমন আমাদের সেক্টর কমান্ডাররা, আমাদের মেজর জলিল বলেন, খালিদ মুশারফ বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবই বলেন, প্রত্যেকেই কিন্তু মুজিবনগর সরকারের কাছ থেকে বেতন পেতেন। কিন্তু আমার সাধারণ মুক্তিযোদ্ধারা কিন্তু বেতন নাই বা বেতন নিয়ে যুদ্ধ করেন। তো এই জিনিসগুলি, ছোটখাটো বিষয়গুলি আপনার, আমার মনে হয় যে রাজ্জাক ভাইরা আছেন, আপনারা এগুলি আপনাদের প্রজন্ম, তারপরে তো আমাদের প্রজন্ম, তো আমরাও তো মানে বয়স হয়ে যেতেছে গা। আই হ্যাভ 58 আপনার। তো এইভাবে আপনারা যদি এই ছোট ছোট বিষয়গুলি আপনার আমাদের মানে ধরায় দেন, বাচ্চাদেরকে বা নতুন প্রজন্মকে ধরায় দেন, তাহলে এরা বা ইসমাইল ভাইয়ের মতো যারা আছেন, তারা যদি বিভিন্নভাবে ক্যাম্পেইন করেন এই বিষয়গুলি, ইতিহাসের এই অমোঘ সত্যগুলি আপনার, তাহলে মুজিবনগর সরকার যা করছে এই 9 মাসে, এটা সারা বিশ্বে আপনার একটা অতুলনীয় সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আপনার 1 কোটি শরণার্থী, আপনার 2-3 লক্ষ মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশ বেতার। মুক্তিযুদ্ধটা তো শুধু মাঠের মধ্যে হয় না আপনার, মুক্তিযুদ্ধ তো বেতারে যারা গান গাইছে, কবিতা আবৃত্তি করছে, তারা মুজিবনগর সরকারের স্টাফ যারা ছিল, যেমন আমার আব্বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আপনার ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। তো যার যে জায়গা থেকে আপনার মুক্তিযুদ্ধটা করছে, কেউ অস্ত্র নিয়ে করছে, কেউ গলা দিয়া করছে, কেউ গান দিয়া করছে, কেউ আপনার অফিসিয়াল দায়িত্ব পালন করে করছে। হুমায়ুন রশিদ চৌধুরীরা সারা পৃথিবীতে আপনার মুজিবনগর সরকার তাদেরকে পাঠাইছে, আরো যারা আছে তাদেরকে পাঠায় আপনার জনমত সংগ্রহ করছে, সারা বিশ্বের সমর্থন আদায় করছে। অর্থাৎ এই সরকারটা আপনার এত দ্রুত, এবং এদের যে মেধা আপনার, এদের যে শিক্ষা মেধা, এদের যে সাংগঠনিক ক্ষমতা আপনার সারা বিশ্বকে আপনার
একসাথে মানে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে আসা শুধুমাত্র আপনার আমেরিকা, চায়না, পাকিস্তান আর আমাদের কিছু মুসলিম কান্ট্রি ছাড়া সারা পৃথিবী তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আপনার। এবং এদেরকে আপনার সাংগঠনিকভাবে নিয়ে আসা, এরা যে হেল্পটা করছে বিভিন্নভাবে আপনার, এইগুলি আপনার আসলে মুজিবনগর সরকারের গুরুত্ব আপনার অপরিসীম আপনার আমাদের মুক্তিযুদ্ধে, আপনার আমাদের ওকে, মুক্তিযুদ্ধে। ওকে, ওকে। এই যুদ্ধটা থ্যাংক ইউ। শুধু খুবই আপনার ভালো। বন্দুক দেওয়া হয় নাই, এই যুদ্ধের পেছনের যে কারিগর যারা ছিল সাংগঠনিক ক্ষমতা দেয়া, তাদেরও কিন্তু কৃতিত্ব আছে। যারা মাঠে আপনার করছে এরা তো আপনার অতুলনীয়, নিজের জীবন দেয়া বাজি রাখতে যুদ্ধ করছে আপনার। হ্যাঁ, ইতিহাস বিকৃতির আপনার এই যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে আমাদের আমাদের যেটাকে স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা 10ই এপ্রিল গৃহীত হয় এবং 17ই এপ্রিল যেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় পৃথিবীর গণমাধ্যমের সামনে, সেখানে আপনার আপনার স্বাধীনতার ঘোষণা নিয়ে আমরা নানান কথা শুনি। তো আপনার একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন যে ইতিহাস বিকৃতি কিভাবে শুরু হলো। তো সেই কথাটাই আমি বলছি এখানে। স্বাধীনতার ঘোষণাপত্রে একটা অনুচ্ছেদ, এই কয়েক সেকেন্ড লাগবে, আমি একটু পড়ে শোনাই। জি, 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 পড়েন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে, যেহেতু এহেন বিশ্বাসহীনতা আচরণের ঘটনায় এবং পরিস্থিতিতে বাংলাদেশের 7.5 কোটি জনগণের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকার পূরণের জন্য ঢাকায় 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার একটি যথোচিত ঘোষণা দেন এবং বাংলাদেশের মর্যাদা ও অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করেন। স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন বা কিভাবে দিয়েছেন সেই কথাটা এখানে বলে আসছে। এখানে আবার আমার যে ভাই বলতেছে, সেখানে এত দ্বারা নিশ্চিত করেছি যে সংবিধান যে সময় পর্যন্ত প্রণীত না হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থাকিবেন এবং সৈয়দ নজরুল ইসলাম প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি থাকিবেন। তারপরে এখানে আবার বলা হয়েছে, যদি রাষ্ট্রপতি কোনো কারণে দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে কাজ করবেন। আমার ওই ভাই যথার্থই বলেছেন। মুজিবনগর আমাদের প্রথম যে বাংলাদেশের প্রথম যে সরকার, এই সরকার ছিল প্রথমের দিকে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, কিন্তু সেখানে কিন্তু কোনো আপনার স্বৈরাচারী কোনো বিষয় ছিল না। এখানে কিন্তু সবাই মোস্তাক সহ 2-1 জন ছাড়া আমাদের এই সরকারটা কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর নামে এই সরকারটা চালিয়ে গেছিলেন। আমাদের একটা পুরা মুক্তিযুদ্ধটাকে তারা সুচারুভাবে সাফল্যের সাথে সেটা পরিচালনা করছে। এখানে জি, আমার জি। মনে পড়ে একবার ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব একবার একটা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাটা আমার এখন ভালো লাগছে আমার। উনি ওই রাম লক্ষণের কথা বলছিলেন যে রামকে যখন কি নির্বাসনে পাঠায় তখন লক্ষণ সিংহাসনের সামনে ওই মানে রামের চটিটা রেখে সেটাকে সে আপনার অনুসরণ করে বা সেটাকে সে স্মরণে রেখে তখন ওই দায়িত্বটা পালন করে। তো আজকে বঙ্গবন্ধুর সৈয়দ নজরুলের নেতৃত্বে এবং জনাব তাজউদ্দিন সাহেবের পরিচালনায় আমাদের সেই সরকারটা আমাদের স্বাধীনতা পর্যন্ত 16ই ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা বিজয় আমাদের নিয়ে আসেন। সুতরাং আজকে 14ই এপ্রিল বা 17ই এপ্রিলের গুরুত্ব আজীবন আছে, আজীবন থাকবে। এবং ওই দিন যে স্বাধীনতার যে ঘোষণাপত্রটা, এটা কিন্তু আমাদের একটা ইন্টেরিয়াম আপনার সংবিধান, মানে নতুন আমাদের পরিপূর্ণ একটা সংবিধান রচিত হওয়া না পর্যন্ত এইটার উপরে ভিত্তি করেই আমাদের রাষ্ট্র পরিচালনা করা হয়।